নিজের স্বাধীনতা বাদ দিয়ে পুরুষ মানুষের হাত ধরে থাকা বা ঘোরা বা জীবনযাপন করা বাদ দিয়ে নিজে যদি পরিশ্রম করে, বলেছে কদিন কারবার চালাবে, বেটা ছেলেরাই পারে না, দেনা দেয় দোকান বিক্রি করে দিচ্ছে, এই মেয়ে হয়ে আর কদিন স্টুডিও করবে। বাবা মারা গেছেন, এবার ওরাই সব, এরা মনে হয়েছে না আমরাই সব হবো। যদি কেউ বলেছে চাইনা পেলে স্টুডিওতে যাবো, ও কি কাজ জানে? ও কাজই জানে না। ও ওনাদের বাড়ির পুজোটা আমার বাবাও করতেন না, মানে আমার থেকে এখনো পর্যন্ত নিচ্ছে, এটা আমার বড় পাওনা। আমি কুমারটুলিতে না পেয়ে থাকি, কিন্তু আমি যা সম্মান পেয়েছি আমার মনে হয় অনেক মানে তাবর তাবর পুরুষ মানুষরাও পায়। তারা এসে আমাকে বলছে দিদি এইরকম কেন আপনাদের পাড়াটা। আমার দিক দিয়ে আমি চিন্তা করি যে যে পরিশ্রমটা করেছি মানুষ আমাকে চিনেছে, আমাকে তো কেউ চিনতো না। নমস্কার। আজকে স্ট্রেট আপ উইথ শ্রী এপিসোডটা একদমই অন্যরকম। দেখতেই পাচ্ছেন আমরা আমার লিভিং রুম থেকে বেরিয়ে কলকাতা শহরের বুকে পটুয়া পাড়া নামে প্রচলিত কুমোরটুলিতে এসে গেছি এবং আমার সঙ্গে যিনি গেস্ট আছেন স্ট্রেট আপ উইথ শ্রীতে, তিনি হলেন এই শহরের, এই রাজ্যের এবং এই দেশের একজন প্রচন্ড ফেমাস, প্রচন্ড ট্যালেন্টেড এবং স্টিরিওটাইপ সমস্ত স্ম্যাশ করা একজন শিল্পী, একজন আর্টিস্ট, একজন সিঙ্গেল ওম্যান। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। চায়না পাল, আপনারা নিশ্চয়ই অনেকেই এনার সম্বন্ধে পড়েছেন খবর কাগজে, এবং ওনাকে যদি নাও দেখেন, ওনার বানানো, ওনার হাতে তৈরি অপূর্ব মূর্তিগুলো বিভিন্ন পাড়ায়, বিভিন্ন রাজ্যের পুজোয়, বিভিন্ন অ্যাওয়ার্ড উইনিং পুজোয় আপনারা দেখেছেন। তো আপনি এই প্রফেশনে কি করে এলেন, এটা একটু বলুন আমাদের। আমার ছোট থেকে খুব আসার ইচ্ছা ছিল, কিন্তু বাবা জানতেন আমরা 6 ভাই বোন, আমি সবার ছোট। আচ্ছা। তা বাবার জানা সত্ত্বেও কিন্তু আনতে পারিনি হাত ধরে আমাকে। হ্যাঁ। যখন আমি বড় হতে থাকলাম তখন মানে বাবার অনেক বয়স হয়েছিল, আহ সব কারিগররা ছুটি করে চলে যেত। বাবা যখন ওই সরার মধ্যে লক্ষ্মী আঁকতো, মা দুর্গার ছবি আঁকতো, বাবা খুব পটচিত্র আঁকতেন ভালো। তা বাবা যখন কাজ করতেন আমি পাশে দাঁড়াতাম। তা বাবা তখন সেটা বুঝেছিলেন। 94 সালে যখন বাবা অসুস্থ হয়ে গেছিলেন, তখন মানে আমার বাবার আশীর্বাদ আর মা দুর্গার হাত ধরেই আসা বলতে গেলে বাহ, স্টুডিওতে। বাহ। এলাম যথারীতি, কয়েকটা দুর্গা বাকি ছিল তখন, কিন্তু পুরনো স্টাফেরা বললো আমাদের দ্বারাই হবে না। ও, তখন আমি তো কাউকে চিনি না। চেনেন না। হ্যাঁ, আর আমি আমার কথাতে কেউ আসবেও না। আমার তখন এক মামা ছিলেন এখানে দূরসম্পর্কে। মামা তখন ওই ঠাকুরঘরটা মানে কন্টাকে করতে দিয়ে দিল। কিন্তু যে মাপগুলো আমাদের পুরনো স্টাফরা দিয়েছিল, বারোয়ারির ঠাকুর, ইন্টালির সঙ্গ শম্ভুবাবু লেন, হ্যাঁ, আর হচ্ছে ফায়ার ব্রিগেডে হতে অকাল বোধন, যেটা রামচন্দ্র পুজো করে। রামচন্দ্র পুজো করেন। সব ছোট মাপ দিয়ে দিয়েছিল, কিন্তু তার সাথেও মানে ওনা পরে তো বেরিয়ে গেছে, দিয়ে বলছে পরের দিন এসে বলছে এটা ছোট হয়েছে। তা আমি যে তোমরাই তো মাপ দিয়েছো, সেই মাপ অনুযায়ী হয়েছে। তখন বললো ঠিক আছে আমরাই করবো। তা আমি বললাম না, কন্ট্রাক্ট যখন দিয়েছে উনিই করবে। দিয়ে কন্ট্রাক্ট করে দিল পুরো ফিনিশ দিয়ে। এবার আমার তো একটু চিন্তাই হচ্ছিল, যাকগে যদি কাস্টমাররা কিছু গন্ডগোল করে আমার ওপর, তাহলে মা দুর্গা তো আছে, এটা মনে মনে হচ্ছিল। কিন্তু ওনারা হাসি মুখেই ঠাকুর নিয়ে গেছে। তা বাবার থেকে তো নীতি নেই, মানে এত বছর 25-30 বছর আমি এই বিজনেসটা চালাচ্ছি, এখনো পর্যন্ত আমার থেকে ওই প্রতিমা দুটো আমার কাছে যায়। আপনার কাছে সেই অতগুলো বছর ধরে। তো আপনার পরিবারের যারা অন্য সদস্যরা, আপনি তো বড় পরিবার থেকে আসেন দিদি, কেউ কি এই শিল্পটা, মানে কেউ এই শিল্পের মানে চর্চা করেননি? হ্যাঁ, আমার বড়দাদা চক্ষুদান করতেন, হ্যাঁ। আবার সার্ভিসও করতেন। বাবা বড়দা গত হয়েছেন। আচ্ছা। কিন্তু ফ্যামিলির মধ্যে আমি, হ্যাঁ। তা আমার ছোটদার কিন্তু এগিয়ে দেওয়ার একটা ইয়ে ছিল যে হ্যাঁ, মেয়েরা তো সব করছে কেন পারবি না, এরকম একটা। অবশ্যই। হ্যাঁ, তারপরে অনেকে অনেক কিছু বলেছে, তা বলছে বলুক গে। আমি এসেছি, কিন্তু যখন আমি প্রথম এলাম তখন আমার ওপর দিয়ে যে ঝড়টা গেছে, এখন যে মহিলারা আমাকে দেখে এসেছে বা নিজের ইচ্ছায় হোক যা হোক এসেছে, তাদের কিন্তু অতটা অতটা যাচ্ছে না। মাথার ওপর, বিড়ম্বনা ফেস করতে হ্যাঁ, হয়নি। মাথার ওপর তাদের মানুষ আছে কেউ না কেউ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যে ছোট ঠাকুর তো সবাই বানাতো ছাঁচে, ছাঁচে। কিন্তু বড় কাজে হাত দিয়েছি প্রথম আমি। তা সবার বলে যে এই চায়না আজকে সবাইকে এরম, মানে হ্যাঁ, এই রাস্তাটা, শিল্পতে হ্যাঁ রাস্তাটা হ্যাঁ। দেখিয়ে দিয়েছে। তো দিদি, আপনি যখন 25 বছর আগের কলকাতা বা 25 বছর আগের সমাজ তো ঠিক আজকের সমাজ ছিল না, না, তখন যখন আপনি এই নির্ণয়টা নিলেন যে আপনি বাবার যে
অসমাপ্ত কাজগুলো ছিল সেই কাজটা আপনি করবেন। এখন আমরা দেখি অনেক জায়গায় আপনি দেখবেন মেয়েরা বাবার বিজনেস চালাচ্ছে। আমি যেরকম একটা শাড়ির দোকান থেকে খুব শাড়ি কিনি গড়িয়াহাটে, সে সুন্দর একটি বাচ্চা মেয়ে, তা আমি বললাম তুমি, বললো আমার বাবার বিজনেস আমি করি দিদি, আমি এখন ধনেখালি যাই, আমি এখন বিভিন্ন জায়গায় শাড়ি আনতে যাই, ফুলিয়ায় যাই। বাহ কি সুন্দর। কিন্তু আপনি দেখবেন আমাদের দেশে একটা মিষ্টির দোকানেরও নাম থাকবে, বা একটা গয়নার দোকান বা শাড়ির দোকান, দত্ত অ্যান্ড সানস বা সিনহা অ্যান্ড সানস অ্যান্ড ডটার্সটা কেউ লেখে না। তো আপনি যখন এই মানে পেশায় বা এই শিল্পের কাজে এলেন, তখন আপনাকে কি কি বাধা অতিক্রম করে এই জায়গায় আজকে আপনি আসতে পেরেছেন? মানে আমার 30 বছর আগেও যা বাধা এখনোও তাই। হ্যাঁ, হ্যাঁ, এবছরে যখন আমি এখানটায় ঠাকুর রাখছি, মানে তখন এসে কিছু ছেলে হ্যাঁ, এসে বলছে এখানে কেন প্রতিমা বানানো হবে না, কার পারমিশনে এখানে রাখা হচ্ছে? হুম, কিন্তু যার বাড়ি তার পারমিশন আছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমরা তখন বললাম কার পারমিশন? আবার প্রতি বছর আমরা করি না, এখানে রাখলে অসুবিধে, এখান দিয়ে ঠাকুর যেতে পারবে না, গাড়ি যেতে পারবে না। পুজোর সময় সব জায়গায় নো এন্ট্রি। হুম, ওদের তো 12 মাস সিজনালি বিজনেস না, ওদের 12 মাস বিজনেস। হুম, কিন্তু আমাদের কয়েক মাস, হুম, এটা একটা গোনা দিনের বিজনেস, হুম, সেইটাতেও আপত্তি। হুম, কিন্তু যারা পুরুষ মানুষরা যে অলিতে গলিতে ঠাকুরে একদম ঠেসে রেখে দিয়েছে, একটা মানুষ যাবার জায়গা নেই। এখানে তো অনেক জায়গা, হুম, বড় বড় 4 চাকা লরি ঢুকছে, ম্যাটারও ঢুকছে, সব ঢুকছে, কিন্তু হুম। এই জায়গাটার উপর সবারই লক্ষ্য, কেন চায়না রাখবে? যেটা নিয়ে শহরে একটা বলতে পারেন ঝড় বয়ে গেল হ্যাঁ, হ্যাঁ। আরজিকর কাণ্ডের, হত্যাকাণ্ডের পর, এখানেও কিন্তু দেখুন সেই একই ব্যাপার, ওয়ার্ক প্লেস সেফটি কি দিদির আছে? এই দিদি যিনি 25 বছর ধরে এত সম্মানিত, মানে আপনি গুগল খুলে চায়না পাল টাইপ করলে যে কোনো অ্যাক্টর বা আজকালকার দিনের কোট অ্যান্ড কোট সেলিব্রিটির থেকে দিদির মানে কাভারেজ কম নয়, কিন্তু তাও ওনাকে ওয়ার্ক প্লেসে এখনো একটা এই যে কেন ঠাকুর রাখছো, তুমি রাস্তা ব্লক করে দিচ্ছ, কার পারমিশন নিচ্ছ, এইগুলো ফেস করতে হয়। আমি যখন প্রথমে সাংবাদিকতা করতে ঢুকলাম, আমি অনেক কিছু ফেস করেছি, মানে পুরুষ মানুষের কাছ থেকে না, মেয়েরাও আমাকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। ও, হ্যাঁ, আমাকে যেহেতু আমার যদি কেউ বলে যে চায়না প্যালেস স্টুডিওতে যাবো, ও কি কাজ জানে? হুম, ও কাজই জানে না। তার বোনের ঠিকানা দিয়েছে, তার পরিবারের ঠিকানা দিয়েছে, এইরকম ধরনের। হুম, আরে যেটা মানে সত্যি জিনিসটা তো কোনোদিন এলোমেলো হয় না, সত্যির পথটা ঠিক থাকলে ঠিক এগিয়ে যাবে। হুম, সে কিছু তারা এসে আমাকে বলছে দিদি এইরকম কেন আপনাদের পাড়াটা? কেউ হুম, যদি বলে যে আমার যখন অনেকে চিনতো না, প্রথম চায়না প্যালেস স্টুডিওটাই যাবো, ওই গঙ্গাধারে দেখিয়েছে, বাগবাজারে উল্টো দেখিয়েছে। পাল্টা দেখিয়ে হ্যাঁ, দিয়েছে। বাইরে থেকে একজন এসেছিলেন, তিনি বলেছে চায়না প্যালেস স্টুডিওতে আমার খুব যারা যাওয়ার দরকার, এখানে তো চায়না পাল থাকে না। আপনি যখন এই কাজটা করেন, রাত্রিরে সন্ধ্যেবেলায় কাজ করছেন, আমি হোল নাইট কাজ করি। হ্যাঁ হোল নাইট, আমি হ্যাঁ, জানি, আমি আমার দাদুর সাথে যখন সন্ধ্যেবেলায় আসতাম দেখতাম সারা রাত্রি হ্যাঁ, সকাল হয়ে যায়। ভোর মানে হয়ে যায়। পঞ্চমীর দিন কি মহালয়ার পর থেকে না, হ্যাঁ, সকাল হয়ে যায়, চায়ের দোকান খুলে যায়, হ্যাঁ, জমাদাররা কাজ করছে। আমি হোল নাইট থাকি। হোল নাইট। তখন আপনার কি এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে যেখানে আপনার মনে হয়েছে যে আপনার মানে কেউ আপনাকে সেক্সুয়ালি মানে কোনো অ্যাডভান্স না, করেছে আপনার প্রতি? সেরকম ধরনের হলেও এইখানে যারা সোলার তেলের দোকান করে বা আশেপাশে যারা আছে, তারা কিন্তু রুকেছে। আচ্ছা, মিথ্যা কথা বলব না। এখন যেমনি আমাদের সমিতি, যেমনি এইটা হওয়ার পরে আমি সমিতিতে খবর দিলাম। যেহেতু আমাদের মাথার উপর সমিতি আছে। সমিতি বলল, "ঠিক আছে তুমি করো, তারপর আমরা দেখে নেব।" হুম। দিদি একটা কথা বলো, তোমার তো ঠাকুর সারা বিশ্বে যায়, মানে খালি যে কলকাতায় চায়না পালের ঠাকুর আমরা দেখতে পাই তা তো নয়, মানে আমেরিকা, বিলেত, এই তো এইখানেই যেখানে আমরা বসে আছি কত রাজ্যে আপনার ঠাকুর যাচ্ছে। প্রথম আপনার বড় অর্ডার কোনটা ছিল? মানে বড় ঠাকুর আমার একটা ১ম যখন জীবনে আসে, মানে হ্যাঁ, ২২ বছর হয়ে গেল আচ্ছা, সেটা। আচ্ছা, হাইল্যান্ড পার্ক। বাহ! হ্যাঁ, বড় পুজো, বড় পুজো। সবচেয়ে বড় পুজো হাইল্যান্ড পার্ক। হ্যাঁ, ওইটা যখন একটু মনটা হয়েছিল পারবো তো, হ্যাঁ, তখন কিন্তু ওরা প্রথম বছর তো ছোট নিয়েছিল। তার পরের বছর থেকে বড়। ১৪ ফুট ১৫ ফুট ঠাকুর নেয়, ওরে চালিয়েছে। বাবা! বিরাট। হ্যাঁ, এবারেও হয়েছে, এই যে আমার গোডাউনে আছে। আচ্ছা। তা সেই ঠাকুরটা মানে আমার ১ম মানে একটা ভালো জায়গায়, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, ওই যে ইন্টালির সঙ্গে শম্ভুবাবুর লেন বলছি, হ্যাঁ। ওইটাও খুব চমৎকার জায়গায় একটা ও পুজো। আর একটা আমাদের এখানেই আছে, সেনেদের বাড়ি, আচ্ছা, অজয় সেন, যেখানে আচ্ছা। রামকৃষ্ণদেব মানে আসতেন। আসতেন। হ্যাঁ, ওনাদের বাড়ির পুজোটা আমার বাবাও করতেন না, মানে আমার থেকে এখনো পর্যন্ত নিচ্ছে। এইটা আমার বাহ! বড় পাওনা। বাহ! মানে বাবার একটা আশীর্বাদের মতন হ্যাঁ, অনেকটা। একদম, একদম। একদমই তাই। ঠাকুর ঠাকুরের আসতেন, সেই বাড়িতে আমার ঠাকুর সেই যাচ্ছে। বাড়ি আপনার আমি ঠাকুর। দাম-টাম দেখি না, কিন্তু আমার একটা মনের বল। হ্যাঁ, একদমই তাই। দিদি একটা কথা বলুন, আপনি তো আপনার যারা
মানে আপনার আন্ডারে যারা শিল্পীরা কাজ করছেন, কারিগররা কাজ করছেন, এই যে জিনিস তুলছে বা যারা এই হেভি জিনিসগুলো করছে, সেখানে কি আপনার থেকে, যেরকম আমরা মহিলারা অনেক সময় ফেস করি একটা ছেলেদের টিমে, আমি যদি তাদের কিছু বলি তারা ওটাকে, হ্যাঁ একটা মেয়ে বস তো অত মানে তার কথা মানা, এটা কি হয়েছে কোনোদিন আপনার সাথে, নাকি খুব ভয় পায়? প্রথম প্রথম যখন আমার বাবার পুরনো স্টাফেরা ছিল, হ্যাঁ তখন তো আমার পরিচয় ছিল না। হ্যাঁ বাড়ারি থেকে এসেছে, কোনো অন্য কাস্টমার হ্যাঁ এসেছে, হ্যাঁ তখন কিন্তু পরিচয় করে দেয়নি। হুম যা বাবা মারা গেছেন, এবার ওরাই সব, এরা মনে হয়েছে না আমরাই সব হবো। হুম দিয়ে আমি কিন্তু থেমে থাকিনি, আমি তখন ওই সকালে 8টায় আসতাম, বেলা 1টায় বাড়ি যেতাম, আবার 3টা থেকে 8টা আমার ডিউটি থাকতো। হুম ওদের কাজে লাগার আগেই চলে আসতাম। দিয়ে এবার আমি কিন্তু ওই কাস্টমারদের দিকে এগিয়ে যেতাম, আমি বলতাম কোথা থেকে এসছেন আপনারা, এরকম দাদা, হুম। এরকম বলতাম। আপনি গিয়ে মানে কথাটা একদম। আপনি শুরু হ্যাঁ, করতেন? হ্যাঁ। বাহ! তখন বলতো আমরা অমুক জায়গা থেকে এসেছি। আচ্ছা। তখন ওই কারিগররা বলতো যে এটা হেমন্ত বাবুর ছোট মেয়ে। ও! এই তিল তিল করে পরিচয় হয়েছে। তিল, তিল করে। আর যখন দরদাম করার, আমি দেখেছি অনেক সময় যখন আমি মানে ধরে নিন আমার কোনো কাজের জন্যে কোনো কাউকে আমি বলেছি আমি এত টাকা চার্জ করব। তারা আমার দিকে তাকিয়ে বলেছে, "না, না, এটা তো অনেক বেশি।" কিন্তু একটা আমার থেকে হয়তো সে ট্যালেন্টে কম, সে credentials এ কম একটা পুরুষ, জাস্ট বিকজ সে পুরুষ, সে ওই দামের বেশি দাম পেয়ে তাকে হায়ার করে নিল। এরকম কি আপনার সাথে হয়েছে? কেন আপনাদের তো একটা না, দরদামের ব্যাপার আছে। আমার এটা হয়নি। এটা মানে আমি নগদ নগদ বিজনেস করি। হ্যাঁ। সেইজন্য আমাকে মানে যে দরটা সঠিক সেই দরেই জিনিস নেয়। হ্যাঁ, বাট কোনোদিন হয়েছে যে খুব বার্গেনিং করেছে কেউ আপনার সাথে ঠাকুরের বিষয়, ঠাকুরের বিষয়? হ্যাঁ, তারা কিন্তু বার্গেনিং করে আবার মার্কেটে ঘুরেছে, কিন্তু ঘুরে এসেও আমার থেকেই ঠাকুর আপনার নিয়েছে। থেকেই ঠাকুর নিয়েছে, একদম। বাহ! মানে সেটাই হলো পাল্টা জবাব একদম। যেটা বলে। দুর্গাপুজো কি সত্যি পাল্টে গেছে? আজকাল তো সব এই কর্পোরেট, মানে সব জায়গায় স্পন্সরশিপ, একটা মানে এই সম্মান তাই সম্মান, মানে একটা কম্পিটিশনের মতন হয়ে গেছে। হ্যাঁ, একটা মানে কি সাবিকি পুজো আর হ্যাঁ মানে থিমের পুজো অনেকটা তফাৎ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ থিমের পুজোও আমি অসম্মান করব না, যেন বাচ্চাদের চোখে ভালো লাগে। হ্যাঁ একটা মানে নানান রকম জিনিস দিয়ে ওখানে সাজগোজ হচ্ছে। হ্যাঁ মা দুর্গা কিন্তু একটা আসল ওখানে বসানোই থাকে। হুম। মানে পাল্টালেও কি হবে, মা নিজের রূপ নিজে রেখে দিয়েছে। নিজে রেখে দিয়েছেন, একদম। নিজে রেখে দিয়েছেন। একটা কথা বলুন দিদি, আপনি যে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা নিয়ে আমরা এত কথা বলি, কিন্তু আপনি তো দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এখানে কাজ করেন, আপনার বাড়িতে বৃদ্ধা মার সাথে আপনি থাকেন, সেই জীবনের সংঘর্ষটার কথা আমাদের একটু বলুন, এটা অনেক মেয়েকে অনুপ্রেরিত করবে। মা যখন আমি এই বিজনেসে আসি, মা তো তখন শক্ত সামর্থ্য ছিল। হ্যাঁ। মা আমাকে অনেক হেল্প করেছে। আচ্ছা। রান্নাবাড়িও করে দিতেন। আমাদের স্টাফেরাও যা খায় আমরাও একই একই একই, রান্নাবাড়ি। হ্যাঁ। তা মা আমাকে অনেক হেল্প করেছে। পুজোটা করেছি, মা বাসন-টাসন ধুয়ে দিত। কিন্তু মা এই গত কয়েক বছর ধরে অসুস্থ। একটুখানি ও অসুবিধা হয়ে বয়স হয়ে গেছে। যাচ্ছে, হ্যাঁ। তাই কাজের ফাঁকে ফাঁকে আমি মাকে দেখাশোনা করি। এখন একটাই অসুবিধা হচ্ছে যে মা নাইটে ঘুমায় না। হুম। হ্যাঁ, সেইটা আমারও তো ঘুম হয় না। মায়ের টেনশন, সাথে হ্যাঁ থাকে, হ্যাঁ। তোমার আন্ডারে কি ছাত্রছাত্রী আছে যারা তুমি আমার তাদের হুম, শিখিয়েছো এই কলাটা যাতে শেষ না হয় তোমার সাথে? আমার শেখানো বলতে মানে এইখানের থেকে আমার হ্যাঁ। বাইরের থেকে বেশি আসে। তাই? হ্যাঁ, আচ্ছা। এই একটা মেয়ে এইখানে বাড়ি, কিন্তু হ্যাঁ। ও ছোট থেকে লন্ডনে মানুষ হয়েছে। আচ্ছা। ওখানে ওই শিল্পকলা নিয়ে কালচার নিয়েই পড়েছে, পড়াশোনা পড়াশোনা করেছে। করেছে। দিয়ে এইবার আমাকে এসে দুখেপ হলো মানে শিখেছে। বাহ! একবার হলো 15 দিন, একবার হলো 1 মাস রান্না। আচ্ছা আচ্ছা। শিখে গেল। হ্যাঁ। দিয়ে ও নানান দেশে গিয়ে মুখ মুখ তৈরি করা, মুখের ছাঁচ তৈরি করা, নানান দেশে ওকে ডাকছে এখন। ও বাহ! পেপারে এখানে ছবিও বেরিয়েছে আচ্ছা, আমার সঙ্গে। আপনার সাথে? হ্যাঁ, ও একতার নাম। আচ্ছা মেয়েটা খুব গুণী আর মেয়েটা খুব ভালো। আচ্ছা। আরেকজন দুজন ভদ্রমহিলা এসেছিলেন লন্ডন থেকে। বাহ! একটা 75 বছর বয়স, একটা ওরে বাবা! ৫৫ বছর বয়স। আরে বাবা! ৯ দিন আমার কাছে কাজ শিখে গেছে। ওয়ার্কশপের মতন করে গেছে। হ্যাঁ, আচ্ছা। এইরকম চীনে যখন আমি গিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চীনের পরে মানে ১ বছর বাদে চীনের স্টাফেরা এসেছিল। ওরা ও হচ্ছে ফিল্ম স্টার। হ্যাঁ। হ্যাঁ, দুজনে এসে আমার কাছে শিখেছিল। আচ্ছা, বাহ! আমি যখন দিদিকে প্রথমে অফ দ্য ক্যামেরা আলাপ করলাম, আমি দিদিকে পটুয়া হিসেবে মানে আমি সম্বোধন করছিলাম। উনি তখন আমাকে একদম মানে যথামতে কারেক্ট করে দিদি আমাকে বলল যে, "পটুয়া আমাকে বলবে না, শিল্পী বলে আমাকে উদ্বোধন করো।" একদম মানে I stand corrected, হাত জোড় করে মানে আমি ক্ষমা প্রার্থী যে আমি এই নামে আপনাকে ডেকেছি। বিকজ এটাই তো আমাদের ভুল। আমরা কুমোরটুলির পটুয়াদের, আমি এই ওয়ার্ডটা কনসিয়াসলি ইউজ করছি, শিল্পী
সেই সম্মানটা কি আপনি পেয়েছেন আপনার মনে হয়? আমি কুমারটুলিতে না পেয়ে থাকি, কিন্তু আমি যা সম্মান পেয়েছি আমার মনে হয় অনেক মানে তাবৎ তাবৎ পুরুষ মানুষরাও পায়। হুম। কিন্তু এখানে যে আপনি পাননি সেই নিয়ে কি আপনার একটা দুঃখ আছে, রাগ আছে? হাতে তো ৫টা আঙুল সমান না, হ্যাঁ, কেউ দিচ্ছে, সামনে না দিক পেছনেও তো বলছে, হ্যাঁ, হ্যাঁ, ভালো তাদের বলতেই হবে। হ্যাঁ। আপনি তো অনেক সম্মানিত হয়েছেন, কিছু তার কথা বলুন আমাদের। আচ্ছা, আমি যখন প্রথম অ্যাওয়ার্ড পাই হচ্ছে রাজ্যপালের থেকে। রাজ্যপালের। তা আমি অ্যাওয়ার্ড মানেও জানতাম না, পুরস্কার মানেও জানতাম না। আমার আমার কাজ হচ্ছে আমি শিখবো। শিখবো, হ্যাঁ, এইটাই একটা মনের ধারণা হ্যাঁ, ছিল। আর রেষারেষিও কি করে করতে হয় তাও জানতাম না। হ্যাঁ, দিয়ে আমাকে খবর এলো ফোনের মারফতে যে অমুক দিনে সল্টলেকে কারিগর হাট, ওখান থেকে আপনাকে রাজ্যপালের থেকে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেটা আমি কাউকে বলিনি। বাবা! হুম, কত বড় সম্মান আমাকে দিচ্ছে এইটা। দিয়ে এবার আবার ফোন করেছে, "দিদি মনে আছে তো?" আমি বলছি, "হ্যাঁ মনে আছে। কিন্তু আমি তো যেতে পারবো না একা, চিনি না তো।" হুম, তো, "না গাড়ি পাঠিয়ে দেবো তো আপনাকে।" হুম। এরকম গাড়ি করে নিয়ে গেছে, দিয়ে গেছে। ওই একটা বড় আমার কাছে অনেক বড় এটা আমি সম্মান জীবনে একটা। ১ম প্রথমবার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা আমাকে দুর্গা ঠাকুর দিয়েছিল, বাহ! অষ্টধাতুর একটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর সার্টিফিকেট তো হুম। দিয়েছিল। তারপরে ২০১৭ আমি উম আ এশিয়ান প্রিন্সেস শারদ সম্মান পেয়েছি। বাহ! আর ২০১৮ তে আমাকে ভারত সরকার চীনে পাঠিয়েছিল। ও! ওখানে এটাই আপনি চায়না যাওয়ার কথাটা বলছেন। হ্যাঁ, আচ্ছা। আমাকে তো মানে আমি তো গেছি এখানে, আমি তো মানে ১ম এয়ারপোর্ট যাওয়া। হুম, মানে এখানে ছেড়ে দিয়েছে বাইরে থেকে, এবার ভেতরে ঢুকে ওরা দেখছি ওরাও রয়েছে আমার জন্যে। হ্যাঁ। মালা-টালা গলায় পরিয়ে দিল, ওরা সসম্মানে আমাকে তুলে নিল। আগের দিন কলা মন্দিরে ইনভাইট করে দিয়েছিল আমার সঙ্গে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দিয়ে এবার একসঙ্গেই গেলাম। তো বিশাল ব্যাপার ঈশ্বরে রেখেছিল। বড় মানে আমি ওসব কাঠ পুড়ে দিয়ে দরজা খুলে যাচ্ছে, ওসব আমি কিছুই জানতাম না। হ্যাঁ, যাই হোক সব শিখে নিলাম আস্তে, হ্যাঁ, আস্তে। হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, করতাম না হ্যাঁ। কিভাবে করছে দেখে আপনি নিতাম। দেখতেন, আপনি একদম। দেখতেন। আপনি ছোট শিল্পী তো। ভালো, ছোট আচ্ছা, হ্যাঁ, সেই তো। দেখে, দেখে সবকিছু মানে হ্যাঁ, ডুপ্লিকেট করতাম। দিয়ে ওদের একটাই এখানে যেখান থেকে আমার এখান থেকে পাঠিয়েছিল ওরা বলেই দিয়েছিল, "ও কিন্তু বেশি চালাক না। ওকে কিন্তু আপনারা যদি গার্ড করে হ্যাঁ, একটু নিয়ে ওর যাবে। লোক সংখ্যা বেশি।" হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর টাইমের ব্যাপারটা আমি পারবো কিনা ওরা কন্ট্রাক্টে সই করে নিয়েছিল। হ্যাঁ, মানে হ্যাঁ, যে হ্যাঁ। টাইমটা দেবে সেই টাইমে ও, আমাকে বেরিয়ে সেই যেতে টাইমে হবে। আসতে হবে। আচ্ছা। অনেক কিছু, হ্যাঁ, অনেক কিছু হ্যাঁ। দিয়ে কন্ট্রাক্টে সই তো করে দিলাম, হুম। চলেও গেছিলাম। দিয়ে যে দাদার আন্ডারে গিয়েছি সে হ্যাঁ। দাদা খুব প্রচন্ড মানে আমার ভাষা বুঝছে না, আমার জন্য একটা দুভাষী রেখেছিল। ওকে, ওকে। দিয়ে খুব আমাকে খুব মানে এখানে বোধহয় অত সম্মান অত জীবনে পাবো সম্মান না। পাননি। এত ভালোভাবে রেখেছে। বাহ! এবার একটু ঠাকুর বানানোর প্রসেসটা দিদি আমাদের বলুন। হ্যাঁ, আমরা আমি তো এটা দেখছি। কিন্তু এর পেছনে যে দিনের পর দিন পরিশ্রম, মানে সেই কথাটা আমাদের একটু বলুন। যখন আমাদের অক্ষয় তৃতীয়া হয় পুজোটা, আমার দোকানে অক্ষয় তৃতীয়া পুজো হয় লক্ষ্মী গণেশ। সেই সময় আমি কাটমা পুজো করে দিই। আচ্ছা, মানে সব মানে যত কাস্টমার আছে নাম তো দিতে পারি না। আমি মনে করি সবারই ভালো সেই। প্রতিমা আরম্ভ করছি যেন খুশি মনে তারা নিয়ে যায়। হ্যাঁ, এই হিসেবে কাটমা পুজোটা করি। আর হ্যাঁ। ঠিক মতন টাইমে যেন আমি তুলে দিতে পারি তাদের আচ্ছা, হাতে। আচ্ছা, আচ্ছা। দিয়ে এবার কাটমা হলো, তারপরে বাঁশের গোলা থেকে ফোন করে দিয়ে আসলো। হুম, বাঁশ এনে আমি তো বাঁশ পাঠাবো না। এবার স্টাফেদের সামনে বসতে হয়। তারা বাঁশ পাঠিয়ে ট্যাঁকশারটা করলো। হুম, তারপরে বাগবাজার থেকে কাঠ নিয়ে আসলো। এই মানে মিস্ত্রি লাগে কাঠ। কেউ ৩.৫ হাত, কেউ ২.৫ হাত। এটা হচ্ছে ১৪ ফুট। এই এই ঠাকুরটা। এই যে চওড়া। বেদিটা, হ্যাঁ, হ্যাঁ, ১৪ ফুট। ১৪ ফুট। হ্যাঁ, এইরকম তক্তা আরম্ভ হ্যাঁ, হয়ে গেল। আবার এইটাও কিন্তু পিস আছে। আচ্ছা, আচ্ছা। এইটা এখন একত্রে আছে। তখন কাটমাটা হবার পর বাঁশ দিয়ে স্ট্রাকচারটা হয়ে গেল। হ্যাঁ। তারপরে বিচালি বাঁধা। হুম, 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 বিচালি বাঁধা মানেই মানে মায়ের প্রাণের আস্তে, আস্তে তিল, তিল করে সঞ্চয় হচ্ছে। হুম, বিচালি বাঁধার পর ১ মেটে হচ্ছে। হুম, ১ মেটে বলতে এঁটেল মাটি দিয়ে ধানের খোসা যেগুলো বেরোয় হুম, সেই দিয়ে মিশিয়ে আমাদের লোক আছে তারা মেখে দিয়ে যায়। হুম, হুম, বিচালির পরে সেইটা দেয়া হয়। হুম। কারণ না দড়িটা শক্ত হয়ে গায়ে থাকবে। আচ্ছা, 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 তারপরে মুখ তোলা, মুখটা তুললেই হলো না, মুখ তোলার পর সারতে হয় সেটাকে। আমি ১ম এ মুখ তোলা শিখেছিলাম। আচ্ছা। মানে মুখের মাটিতে শুধু একটা মাটি দিয়ে হয় না। ও! আমি কিন্তু দেখতাম যে ছোট থেকে একটা ইচ্ছা ছিল যেহেতু আমি দেখতাম মুখের মাটির সঙ্গে কি মাটি মেশাচ্ছে। ও! আমি আপনি একটা কিন্তু কৌতূহলী হ্যাঁ, আমি ছিলেন। জিজ্ঞেস করব না। আমি হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, করলে ভুলভাল হয়ে যাবে। জিজ্ঞেস করব না। হ্যাঁ, আর নিচু হব কেন? আমি মনে হ্যাঁ, হতো আমাদের আমার বাবার দোকান। আমি হ্যাঁ, নিচু হব কেন ওদের কাছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে আমি দেখতাম বেলে মাটিটা বেশি, এঁটেল মাটিটা কম। ও! ভালো করে মিশাতে হবে। আচ্ছা। সেই মাটিটা ডাইসের মধ্যে দিতে হয়। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ দিয়ে ওই তুষ মাটিটা লেয়ার করে দিতে হয়। আচ্ছা আচ্ছা তারপরে আমাদের যেমনি গোল আকৃতি মাথাটা হ্যাঁ, হ্যাঁ। এরকম করে খোলটা তৈরি করতে হয়। আচ্ছা আচ্ছা সেই মুখটা 1 দিন কি 2 দিন রেখে দিতে হবে, চিয়ারি দ্বারা পরিষ্কার করে নিতে হয়। ও সেইটা শুকানোর পর ওই 1 মেটে মাটির পর ওই গোজ পুঁততে হয়, গলার এতখানি আচ্ছা। করে গোজ দিতে হয়। আচ্ছা তারপরে মুখ বসিয়ে গলার আকৃতি হলো, খোলের মাটি দিতে হলো। তারপরে হচ্ছে বেলে মাটি। বেলে মাটিটা হচ্ছে বাগবাজার থেকে গঙ্গা থেকে তোলে, সে লোক আচ্ছা দিয়ে যায়। আচ্ছা আচ্ছা সেই মাটিটা দেওয়া হলো। এবার বেলে মাটির পর ওই হাত পা সব হাত পা। তোলা হলো, আঙুল তৈরি করা হ্যাঁ, হলো, হ্যাঁ, হ্যাঁ। হাতটা তৈরি হলো, হ্যাঁ সেইগুলো বসানো হলো। বসানোর পর ওই বেলে মাটি না চির খায়, ও মানে ফেটে 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 যায়। ফেটে যায়, বুঝতে পেরেছি। সেইগুলোতে আবার বেলে মাটি দিয়ে নেপে ঠিক করতে হ্যাঁ, হয়। দিয়ে সুতির কাপড় পিস করে কাটতে হয়। ওরে বাবা। এবার ঘাড়ে দিতে হয়, মাথার থেকে ঘাড় অবধি, যাতে না নড়বে। আচ্ছা হাতের কোনায় জোর জোর জায়গা, হাঁটুতে, হ্যাঁ পায়ে, হ্যাঁ 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 এইগুলো ওই গোলা মাটি ভিজিয়ে রাখতে হয়, এঁটেল মাটিটা ভিজিয়ে রাখতে হয়। ওই এঁটেল মাটি ভিজিয়ে ছেঁকে নিতে হয়। আচ্ছা দিয়ে এইরকম করে মাটি বুলিয়ে এবার বিভিন্ন জায়গায় দিতে হয়। বাহ, মানে এটা তো সত্যি কথা একটা বাচ্চাকে বড় করার মতো। একদম মানে মানে ছোট্ট একদম, বেবি। হ্যাঁ একদম বাচ্চা যেমনি মানুষ হয় না, হ্যাঁ এখনো পর্যন্ত কিন্তু এই বাচ্চারাই আছে মা। হ্যাঁ কেন না বৃষ্টিতে ভিজবে, প্লাস্টিক চাপা হ্যাঁ, দেওয়া সে তো হচ্ছে। বাচ্চাকে আতুরে একদম, বড় করার একদম। মতন। আর একটা কথা বলুন দিদি, যখন এতগুলো ঠাকুর হচ্ছে মানে কিরকম অর্ডার আসে আপনার কাছে? নিশ্চয়ই হাজার হাজার ঠাকুর আপনি হ্যাঁ, বানান। কিন্তু আমি তো জায়গা নেই আমার, সেটাই তো আমি বলছি। ছেড়ে দিই। আমার 2 মাস আগে থেকে বুকিং শেষ। আর আপনার তো কিছু কিছু পরিবার আছে বা কিছু কিছু সার্বজনীন পুজো নিশ্চয়ই আছে যারা আপনার থেকেই বাধা, ঠাকুর না একদম, বাধা। একদম বাধা। তাহলে আপনি কি প্রতিটা ঠাকুর আপনি বানান? না, আমার স্টাফ আছে। আচ্ছা 10 জন তো বাঁধা ধরা 12 মাস। এবার কাজের গতি দেখে আমরা আবার এক্সট্রা নিই, নিয়ে তারা সামলিয়ে দেয়। তাদেরকে আবার 5 দিন 6 দিন কি 15 দিন করালাম। হ্যাঁ, আর আমার ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে একচালির প্রতিমা। একচালি প্রতিমা। আমি কোনো আর্টের বা থিমের কাজ করি না। আমাকে আচ্ছা যখন আমেরিকা থেকে বাইরে বিদেশ থেকে কোনো আমাদের মিটিং এ পাস হয়েছে, দিদি আমাদের ঠাকুরকে এবার আপনার কিসে হ্যাঁ ফাইবার, আমি একদম না, ও মাটির হলে বলো তো আমি করে দেবো। করে দেবো করে দেবো। আপনার কি মনে হয় দিদি যে এই শিল্পটা আস্তে আস্তে কি মানে যে মেয়েরা কম আসে এই শিল্পে কেন? এটা খুব পরিশ্রম। দেখুন আপনি যে যতগুলোই মেয়ে এখানে আসুন না কেন, তো তারা কি থাকলো কিছু সবসময় থাকতে পারছে না। কিন্তু আমার দুদিক সামলে আমি কিন্তু কন্টিনিউ সকালবেলায় পড়ে গেছি এখানে কাজকর্ম দেখাশোনা, তারপরে আবার বাড়ি বা মেয়েদের যা কাজ থাকে হ্যাঁ হ্যাঁ সবকিছু আছে, অবশ্যই। তারপর আবার হ্যাঁ এখানেই আসলাম হ্যাঁ আমি। হ্যাঁ হ্যাঁ, এইরকম মানে তারপরে সারা রাত জাগা, মাল্টিটাস্কিং যেটা হ্যাঁ, বলে। সারা রাত জাগা। জাগা। এবার আপনি একদিন যদি 2টা আড়াইটায় আসবেন, হ্যাঁ দেখবেন কেউ নেই, কিন্তু আমি আপনি কাজ আছি করছেন। একদম। আমাকে একজন একবার বলেছিল যে আমি তো সাংবাদিকতা করতাম, অনেক রাত অব্দি অফিসে কাজ করতাম, 3টে 4টে এডিশন যখন যেত তখন বাড়ি ফিরতাম। তো একজন আমাকে বলেছিল, হ্যাঁ তুমি তো, আমার মাকে বলেছিল বিয়ে বাড়িতে, যে হ্যাঁ মেয়ের বিয়ে দাও এবার। তা মা বলছে ও তো এত ভালো করছে কেরিয়ারে। হ্যাঁ ভালো তো করবেই, সংসার নেই বাচ্চা নেই, ও তো সারাদিন অফিসেই পড়ে থাকে। হুম। আপনারও কি এরকম টাইপের শুনতে হয়েছে কখনো? না, আমার এরকম শোনাশুনি বলতে উম, ও বলবে কি ওর মানে অনেক খিদে, অনেক ঠাকুর বানাচ্ছে, টাকার লোভ। মানে ও একবার আমি অর্ধনারীশ্বর ঠাকুর করেছি। বাহ তা সেইটা কি চায় না কি আর কিছু করেই উঠতে পারলো না, আবার ওদেরও ঠাকুর বানাচ্ছে। হুম, ওদেরটা কেউ নেয়নি, কিন্তু আমি নিয়েছিলাম। ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। আমি বলেছিলাম ওরাও মানুষ আমিও মানুষ, না একদম বানানোর কি একদম আছে তাই? একদমই তাই, একদমই তাই। ওরা এখন এলেও আমার সঙ্গে মানে দেখা করে সুন্দরভাবে কথা মেলে। বলে, বাহ একদম বাহ বাহ। কলেজের প্রফেসর। হ্যাঁ একদমই তাই। আমাদের শোতে এসেছিলেন মেঘ সায়ন্তনী। উনি না, মেঘ শান্তনী তো আমার হ্যাঁ, ও প্রথম কলকাতার আমাদের মানে অ্যাডভোকেট। ও আমি একসঙ্গে প্রোগ্রাম করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শোতে মেঘ এসেছিল, আমাদের খুব আদরের অতিথি মেঘ। তো এবারে পুজোর আবহাওয়া কেমন? আমাদের মন তো ভালো নেই দিদি। আর তুমি তো মার সৃষ্টি তুমি করো, তুমি তো মা না হয়েও মা। তো তোমার মনের অবস্থা কিরকম? এই কুমোরটুলির মানে আবহাওয়া কিরকম? প্রথমে যখন আজিকার এই ঘটনাটা ঘটলো, ভয়ানকর ঘটনা, এটা মানে বিশ্বাসই করা যাচ্ছে না। অবশ্যই। অত সুন্দর মেয়ে, অত ভালো একটা গুণী। গুণী মেয়ে, আর মা কি বলবো গরিবদের পাশে দাঁড়িয়েছিল সে। হুম তা আমি বলি মাকে সবসময় এইটাই জানাচ্ছি, কিছু তো করার নেই আমার, হুম। আর কিছু করতেও পারবো না। একটু সামান্য ওদের মিছিলে গেছি বলে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে, তাই? মানে অনেক কথা হয়েছে কি ওদের কথা? মানে ওই মিছিলে গেছে চায় না,
মানে কুমারটুলি সব লোক গেছে, সবাইকে ছেড়ে চায় না। তা কেন মিছিলে গেছে কি তো জানি, কি? তা আমি জানি না। তবে দিদি অনেকেই তো যে টাকাটা সরকার থেকে দিচ্ছিল, অনেক বড় ফেরত বারবারই দিয়ে পুজো দিয়েছে। ফেরত দিন, সেটা কি আপনাদের এটাকে এফেক্ট করেছে? অর্ডার বৌনি এগুলো কি আপনাদের এফেক্ট না, করেছে? কেন বাদ আপনাদের দেওয়ার আগেই আছে, হয়ে গেছে। এই তো আমার বুকিং হয়ে গেছিল। হ্যাঁ। তা এটা যেন নাও পড়ে, ঠিক না যাবে না, দাদা, অবশ্যই আমার না। এখনো মানে মণ্ডপে চলে যায়, এইটাই মাকে ডাকছি। আর যে জিনিসটা হয়ে গেছে এ তো কিছু ফেরত পাবে না, যেটা অধিকার চাইছে, যে ওর বিচার, সেই বিচারটা যেন মা হুম আশীর্বাদ দেয়। যে যে পথে নেমেছে বা অনেক কিছু হয়ে যাচ্ছে শুনতে পাচ্ছি, যেন শেষ হয়, একটা হুম প্রতিকার হয়। নেক্সট 10 বছর পর তুমি কি দেখতে চাইছো মেয়েদের জন্য, আমাদের জন্য, তোমার শিল্পী জাতির জন্য তুমি কি চেঞ্জ দেখতে চাইছো? এখন যারা মেয়েরা পিছিয়ে আছে, তারা আমি মানে নিজের স্বাধীনতা বাদ দিয়ে পুরুষ মানুষের হাত ধরে থাকা বা ঘোরা বা জীবনযাপন করা বাদ দিয়ে নিজে যদি পরিশ্রম করে, তাহলে মানে দিনগুলো তো ভালোই যাবে, আর ভবিষ্যতে তাদের ভালো হবে। পরিশ্রমের একটা ফল ভালো আছেই। হুম আমার দিক দিয়ে আমি চিন্তা করি যে যে পরিশ্রমটা করেছি, মানুষ আমাকে চিনেছে, আমাকে তো কেউ চিনতো না। হুম স্যার, মানুষের আশীর্বাদ ভালোবাসাও একটা বড় পাওনা। তুমি কখনো ভাবনি যে মহিলাদের নিয়ে একটা সংগঠন বানাবে? সেটা হবে না সেটা এখানে, হবে না? একদম হবে না। কেন বলো? না, এখানে কোনো মিল নেই কারোর সঙ্গে কারো। ও মানে মেয়েদের মধ্যেও একটা দ্বন্দ্ব। একদম। আচ্ছা, এটাও একটা পয়েন্ট যে আমরা অনেক সময় বলি না মেয়েরাই মেয়েদের শত্রু, একদম। এই কথাটা আমরা ছেলেরা এটা খুব হ্যাঁ, মেয়েদের বলতে হ্যাঁ, ভালোবাসে হ্যাঁ, যে তোরাই তো মেয়েদের হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, দুদিন তো হ্যাঁ। থাকতে পারবি না। এটা কি তুমি ফেস করেছো দিদি? প্রথমে যখন আমি স্টুডিওতে আসি, বলেছে কদিন কারবার চালাবে, বেটা ছেলেরাই পারে না, দেনা দেয়, দোকান বিক্রি করে দিচ্ছে, এই মেয়ে হয়ে আর কদিন স্টুডিও করবো। হুম যে যা বলেছে বলেছে, আমি কান দিইনি, আমার কাজ আমি শিখবো, এইটাই আমার একটা চেষ্টা বা ধারণা ছিল। হুম তা মায়ের আশীর্বাদে যেটুকুনি শিখেছি, সেটা জানি অনেক পেয়েছি। হুম এটার একটা আলাদা ফ্লেভার, কুমারটুলিতে বসে এই রাজ্যের একজন অন্যতম শিল্পীর সাথে এই 8 ঘন্টা 40 মিনিটের ঝটপট আড্ডা। দিদি বললেন যে আরেকটু অন্য টাইমে এলে আরো গল্প হতো। আশা করি আমরা আরেকটা লম্বা এপিসোড দিদির সঙ্গে শুট করতে পারবো। দিদি এবার আমাকে বলো যে তোমরা তো পাঁজি পত্রিকা অনেক কিছু এগুলো দেখে শুনে সবকিছু করো, মায়ের এবার গমন আগমনী আর গমনটা কিসে হচ্ছে, আর তোমার কি মনে হচ্ছে? আমি বলতে পারবো না, হ্যাঁ, কারণ তুমি এগুলো জানো না? আমি জানি। এইবার হ্যাঁ আমি মানে চোখও বুলাইনি, কানও দিইনি, কারণ হ্যাঁ এবার বৃষ্টির জন্য কাজ অনেক পিছিয়ে গেছে। হুম এবার যেই হঠাৎ মা টিভি দেখে, হঠাৎ যদি আমার কানে শুনে আর 10 দিন আছে কি 9 দিন কি 1 মাস ছিল, তার আগের কথা বলছি, হ্যাঁ আমি ভয় পেয়ে যাই। হ্যাঁ যেহেতু আমি মহিলা, দিতে পারবো তো কাস্টমাররা যে তাহলে মানে একটা এই বিজনেস না, অন্য বিজনেসের সঙ্গে তুলনা করা চলে না। এই কারণে অন্য বিজনেস হলে কি হবে, আমিও তো অনেক কিছু বানাতে দিই, তখন বলে কি 2 দিন বাদে আসবে, হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ হয়ে ওঠেনি, হ্যাঁ বিজনেস হবে না। হুম কারণ আমার দিন ধার্য ক্যালেন্ডারে, অমুক দিনে পঞ্চমী, অমুক দিনে ষষ্ঠী, সেই দিনই দিতে হবে। সেই দিনই দিতে হবে। এই যে মেদিনীপুরে ঠাকুরটা যাবে, 3 দিন আগে নেব, হুম আমাকে ওনাকে রেডি করে দিতেই হবে। দিতেই হবে, বৃষ্টি হোক বজ্রপাত হোক গাড়ি যাই ঠিক হোক। হয়ে গেছে, মুঠে ঠিক হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ 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 একদম। এটা তো একটা বিরাট দায়িত্ব। আমার মনে হয় তুমি তো একটা মানে ঠাকুর খালি বানাচ্ছ না, তুমি এতগুলো পুজো, তুমি তার কর্তা ধর্তা। দিদি থ্যাংক ইউ, তুমি আজকে আমাদের শোতে এলে, খুব ভালো লাগলো। দিদির কাছে বকা খেয়ে ইন্টারভিউ শুরু হলো, কিন্তু হাসি মুখে দিদি শেষ করছেন। আহ, আমি বারবার এটাই বলছি যে এবার আমাদের উৎসবটা একটা অন্য রকমের উৎসব হোক, আমাদের একটা উৎসব হোক যেখানে আমরা পুরুষ নারী সেটা না দেখে আমরা হাতে হাত মিলিয়ে এই প্রতিজ্ঞা করি যে ওয়ার্ক প্লেসে, সেটা দিদির ওয়ার্ক প্লেস হোক আমার ওয়ার্ক প্লেস হোক, আমরা যেন সেখানে সেফ থাকি, আমরা যেন সেখানে একটা সম্মান পাই। আসলে মানুষ কিন্তু সম্মান, ভালোবাসা, সেফটি, এই 3টে জিনিস পেলে কিন্তু এনিওয়ান ফিলস মানে রেসপেক্টেড, খুব ভালো লাগে। হ্যাঁ। দিদি পুজো ভালো কাটুক আপনার, প্রতিটা পুজো আপনার ভালো কাটুক, এবং আপনি যে কাজটা করেছেন আপনার বাবার মানে বিজনেস, আমি আশা করবো একদিন এখানে লেখা থাকবে চায়না পাল অ্যান্ড হার ডিসাইপলস, মানে অ্যান্ড ডটার্স, তারা তো আপনার মেয়েই হলো একরকম ভাবে। আমার আছে সাইনবোর্ডে, ছোট করে আছে। ছোট করে কি আছে, কি আছে সাইনবোর্ড? চায়না পাল, চায়না শিল্পী পাল, ঈশ্বর হেমন্ত কুমার পাল, তলায় চায়না পাল, তলায় চায়না মহিলা পাল, শিল্পী চায়না পাল। মহিলা শিল্পী চায়না পাল। কুডোস টু দ্যাট, চিয়ার্স টু দ্যাট।
ভালো পুজো কাটুক সবার, শুভ হোক, সাবধানে থাকবেন। নমস্কার। লুক ফরওয়ার্ড টু আর নেক্সট এপিসোড। যদি আপনাদের এই এপিসোডটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেল এবং লাইক বাটনটা আইকনটা ক্লিক করবেন আর দেখতে থাকুন। আনটিল আর নেক্সট উইক, ভালো থাকবেন।